নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, অনেকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন দেশের মধ্যে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এক তো হচ্ছে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। দেশে বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তারপরেতে ভারতের অসহযোগিতা। এক মাস আগে আমি একটা খবর করেছিলাম, এক মাস হবে, যে 128 কোটি টাকায় দেশটা বেচে দিলেন ইউনূস। সেই সময় আপনারা অনেক কথা আমায় লিখেছিলেন। আজকে কিন্তু সেই আলোচনাটাই আপনাদের দেশে হচ্ছে। আমি অনেক আগে বলি তো, ওই জন্য এখন আমি আবার স্মরণ করিয়ে দিলাম। একটু ব্যাকে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো, সেখানে লেখা আছে 128 কোটি টাকায় দেশ বেচে দিলেন ইউনূস। তো এই যে গোলামি চুক্তি, আমেরিকার প্রচন্ড চাপ মাল নেওয়ার জন্য, এদিকে হাতে পয়সা নেই, ভারতের চূড়ান্ত অসহযোগিতা, তারপর হচ্ছে দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন কেউ পালিয়েছে, কেউ গা ঢাকা দিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আমাদের এখানে কূটনৈতিক মহলে যে জল্পনাটা হচ্ছে, শুধু শুধু জল্পনা তো হবে না, কোথাও কোথাও একটা ধোঁয়া তো বেরিয়েছে, খুঁজতে খুঁজতে আগুন বেরোবে। তারেক রহমান দুদিন আগে আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা খবর নিলেই জানতে পারবেন সত্য না মিথ্যা। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন। দেখুন, যে খবরটা আমাকে দিয়েছে ভারতবর্ষের বাংলাদেশ দেশ থেকে, সেই লোকটা বিশ্বাসযোগ্য, কিন্তু 10টা খবরের মধ্যে একটা খবর ভুল ঢুকিয়ে দেয়। ফলে অন্যের ওপরে যে আস্থাটা আছে, এর ওপরে অতটা আস্থা আমার নেই। কিন্তু খবরটা এমন, এবং বর্তমান অবস্থার সঙ্গে তার এত মিল, যে অবিশ্বাস করা সত্ত্বেও আপনাদের কাছে এই খবরটা আমি বলতে চাইছি। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, আমি তার দায় নেব না। কিন্তু যেহেতু খবরটা আমার কানে এসছে, আপনাদের জানিয়ে রাখার দরকার। হয়তো সত্যি হলেও হতে পারে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই। আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, মানে ওই আপনাদের কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে, তাকে
এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কারণ ইউনূস যা করেছে বাংলাদেশকে গোলামির জায়গায় ঠেলে দিয়েছে এবং বাংলাদেশে দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। একটা পয়সা নেই, কিন্তু সব ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে। এই যে ব্যাংকের থেকে ধার হচ্ছে এবং মুদ্রা ছাপানো হচ্ছে, তাতে দেশের অর্থনীতি তো 12টা বেজে যাবে। অর্থনীতিবিদরা বলতে পারবেন যে দেশে সোনার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়, তার হাতে মজুদ কত সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এবার সোনার ভান্ডারের থেকে যদি বেশি টাকা ছাপানো হয় তাহলে পরে অর্থনীতি ডুবতে আরম্ভ করবে। একসময় আপনাদের অর্থনীতি মানে আপনাদের 100 টাকার মান ভারতবর্ষে 70-72 টাকা ছিল, এটা আপনারাই জানেন। এখন বর্ডারে আসুন, 40 থেকে 42 টাকার বেশি আপনারা পাবেন না। আরো যদি 1 মাস যায় তখন সেটা 30 টাকায় নেমে যাবে, 30 বা 32 এরকম কোন একটা টাকায় নেমে যাবে। তার মানে অবমূল্যায়ন টাকার যেভাবে হচ্ছে, তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতো হবে। ইরানের অর্থনৈতিক অবস্থা জানেন তো? একটু শুনে রেখে দিন যে 1 লক্ষ রিয়াল, ইরানের 1 লক্ষ রিয়াল ইজুগাল টু ভারতবর্ষের 717 টাকা। 1 কোটি রিয়াল যদি আপনি, 1 কোটি এখন রিয়ালের নোট ছেপেছে ইরান, 1 কোটি রিয়াল যদি আপনি পকেটে নিয়ে বেরোন তাহলে আপনার 1 সপ্তাহের বাজার হবে না। এইরকম অবস্থা ইরানের। তা আপনার দেশ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে খুব কঠিন অবস্থা। ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা। এতদিন যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে বেড়াতেন না আপনাদের সামনে, সে দিল্লি না ঢাকা মানে সেই লোকগুলোকে আমি এখন খুঁজে বেড়াই, কিন্তু তাদের কাউকে আমি আজকাল দেখতে পাই না। তাদের সেই হুঙ্কার, তাদের খেয়ে ফেলার, ভারতবর্ষে খেয়ে ফেলার হুঙ্কার এখন আর শুনতে পাওয়া যায় না। এখন তারেক রহমানের কথায় ফিরি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা যারা আছে তাদের কারণ নেই। এই পূর্বতন যে আপনাদের মানে ইউনূস সরকারের চেয়ে সবথেকে, তার পূর্বতন সরকারের যে সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী ছিল, তাকে তো এই সরকারে অর্থমন্ত্রী করা হয়েছে। একটা ব্যর্থতম অর্থমন্ত্রীকে সে আবার সেই মানে তাকে ফিরিয়ে এনে আবার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া,
এটা কিভাবে একটা বিবেচক মানুষ করেন? অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় করতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশুদিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। সুতরাং আমি যেটা বলেছিলাম 128 কোটি টাকায় দেশ পেয়েছেন, সেটা এখন যেমন আপনার দেশে আলোচিত হচ্ছে, আজকে যে খবরটা আমি বললাম, এটা যদি সত্যি হয়, আমি বলছি এটা যদি সত্যি হয়, কারণ সে মাঝে আমাকে একটা খবর গুলিয়ে দিয়েছিল, আমি খুব বোকা বনে গেছিলাম। মাঝে মাঝে এটাও করে ওরা, 10টা খবরের মধ্যে 9টা সত্যি দিয়ে দিল, একটা গুলিয়ে দেওয়া খবর দিল। তো সেই কারণে আমি আপনাদের নজর রাখতে বলছি, এটা সত্যি হলেও হতে পারে, আবার মিথ্যে হলেও হতে পারে, আমি দায়িত্ব নেব না, কিন্তু কানে যখন এসছে আপনাদের জানিয়ে রাখা ভালো। এবং দুদিন আগে যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, এই খবরটা কিন্তু ঠিক, সেই খবরটা কিন্তু পাওয়া গিয়েছে এবং কাগজেও বেরিয়েছে সমাজ মাধ্যমে, তিনি গাড়ি চালিয়ে একা সেনা ভবনের দিকে ঢুকছেন সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য। এখন ভবিষ্যৎ বলবে আজকের আমার এই ভিডিও কতটা ঠিক কতটা ভুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।